খারাপ শাশুড়ি এটা হয়তো প্রত্যেকটা ঘরে ঘরে আছে, কিন্তু সব শাশুড়ি কি খারাপ, আবার সব শাশুড়ি কি ভালো? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার শাশুড়ি যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি এটা কিভাবে ডিল করবেন। প্রথমত আপনাকে কয়েকটা কথা বলে রাখতে চাই যে শাশুড়িগুলো এমন হয় যারা নিজের চোখে কখনো ঘরের বউকে, ছেলের বউকে মেয়ের মতো দেখতে পারে না। এটা খুব কম হয়, খুব কমই শাশুড়ি থাকে যারা ছেলের বউকে নিজের মেয়ের মতো করে দেখে। দ্বিতীয় বিষয় হচ্ছে শাশুড়িরা কখনো কখনো আপন করে নিতেই পারে না তাদের ছেলের বউকে। মনে হয় তাদের ছেলের ভালোবাসার ভাগটা বৌমা নিয়ে নিয়েছে। এখন আপনার শাশুড়ি যদি তুমুল লেভেলে খারাপ হয়ে থাকে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে অনেক বেশি কথা শোনায়, কটু কথা শোনায়, আপনি ক্ষেত্রে কী করবেন? দেখেন, আমরা সব ক্ষেত্রেই সবরের কথা বলি, অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে, কিন্তু আমাদের কখনো কখনো ধৈর্য ধরতে ধরতে মনে হয় হৃদয়টা ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, তখন আমরা ধৈর্য ধারণ করতে পারি না। যদি আপনার শাশুড়ি খুবই খুবই বাজে হয়ে থাকে, নিকৃষ্ট হয়ে থাকে, আপনাকে প্রথমে আমি একটা কথা বলে সান্ত্বনা দেব, সেটা হচ্ছে আপনার শাশুড়ি আপনার জন্মদাতা মা না, আপনার জন্মদাত্রী মা না। আপনার শাশুড়ি আপনার জন্মদাত্রী মা না, যে আপনাকে আপনার মতো করে বুঝবে, আপনাকে আপনার মতো করে ভালোবাসবে, আপনাকে আপনার মতো করে যত্ন করবে, আপনাকে আপনার মতো করে প্রায়োরিটি দিবে। কখনো কখনো এমন হয় যে আমরা এরকম টক্সিক মানুষ থেকে বের হয়ে আসতে পারি না, আমাদের দম বন্ধ হয়ে সংসার করতে হয় এরকম মানুষকে পাশে রেখে। এটার জন্য প্রথমে আপনাকে খুব বেশি দোয়া করতে হবে, আপনাকে খুব বেশি দোয়া করতে হবে যেন এই টক্সিক মানুষগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারেন। দ্বিতীয়ত, আপনি খুঁজে বের করুন যে আপনার শাশুড়ির কোন জিনিসগুলো ভালো লাগে, তার ভালো লাগার কাজগুলো করার চেষ্টা করুন। কিন্তু আমাদের মানসিকতা এমন হয়ে থাকে, অর্থাৎ এটা হওয়াই স্বাভাবিক যে আমার সাথে এত বেশি খারাপ আচরণ করে যে ভালো লাগার বিষয়গুলো আমার করতে ইচ্ছা করে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি চেষ্টা করুন যে তার মন মতো তার ভালো লাগার কাজগুলো করার। এরপরেও যদি আপনার সাথে ভালো আচরণ না করে, এক্ষেত্রে দোষ কিন্তু আপনার না, দোষ আপনার শাশুড়ি। আরেকটা বিষয় হচ্ছে সবসময় তর্ক করবেন না। উনি একটা কথা বলছেন, আপনিও পাশাপাশি একটা কথা বলছেন, উত্তর দিয়ে দিচ্ছেন, তর্ক করবেন না। কারণ তর্ক করলে আপনারই মান সম্মান চলে যাবে, অর্থাৎ দোষারোপটা আপনার উপরেই আসবে। যদিও ভুলটা উনি করেছেন, কিন্তু ভুলটা আপনার উপর চেপে যাবে, তাই কখনো তর্ক করবেন না। এবং কোনো একটা সমস্যা সম্পর্কে আপনার স্বামীকে আগে বলুন, যেটা আপনার শাশুড়ি সম্পর্কিত। আপনি যে সমস্যা ফেস করছেন আপনার স্বামীকে আগে বলুন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার স্বামী তো আমাকে বোঝে না, অর্থাৎ বিষয়গুলোকে গুরুত্ব দিতে চায় না, তাহলে আমি সমাধান কিভাবে পাবো? এক্ষেত্রে আপনার তৃতীয় কোনো ব্যক্তির সাথে আলোচনা করা উচিত। যেমন আপনার শ্বশুরবাড়িতে কোন ব্যক্তির সাথে আপনার শাশুড়ির ভালো সম্পর্ক। আমি একটা উদাহরণ দিই, ধরুন আপনার খালা শাশুড়ির সাথে আপনার শাশুড়ি অনেক ভালো সম্পর্ক, এবং আপনার শ্বশুরবাড়ির কোন আত্মীয়র সাথে ভালো সম্পর্ক। ধরেন আপনার নানু শাশুড়ির সাথে, অথবা আপনার কোনো একটা জায়ের সাথে আপনার ভালো সম্পর্ক, যার সাথে আপনার শাশুড়িরও ভালো সম্পর্ক। এক্ষেত্রে আপনি আপনার সমস্যাগুলো তার কাছে তুলে ধরুন, অর্থাৎ তৃতীয় ব্যক্তির সাথে তুলে ধরুন, যেন তৃতীয় ব্যক্তিটা আপনার শাশুড়িকে বোঝাতে পারে খুব সুন্দর করে যেটা তো ঠিক হচ্ছে না। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা উচিত যে তৃতীয় ব্যক্তিটা অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী হতে হবে, কারণ আপনার শুভাকাঙ্ক্ষী যদি না হয় আপনি এখানে ফলাফল পাবেন না। এরপরের বিষয় হচ্ছে আপনাকে খুব ধৈর্য ধরে শান্ত মাথায়
আপনাকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। আমরা এখানে অবশ্যই বলে থাকবো যে আপু সবসময় মাথা শান্ত থাকে না, সবসময় ধৈর্য ধরা যায় না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় কৌশলগুলো অবলম্বন করতে হবে। আপনার খুব বেশি অবজার্ভ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে উনি একটা সিচুয়েশনটাকে কীভাবে উপস্থাপন করছে, আপনাকে কীভাবে খারাপভাবে মানুষের সামনে উপস্থাপন করছে। এই বিষয়গুলোকে আপনাকে খুব বেশি দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনি যখন পর্যবেক্ষণ করবেন তখন উনি যে পয়েন্টগুলো উঠাবেন আপনাকে খারাপ বানানোর জন্য, তার আগেই আপনি পয়েন্টগুলো বুঝতে পারবেন বিষয়টা কেমন। আপনি একটা বিষয়কে ভালোভাবে উপস্থাপন করছেন কিন্তু ওনার মনে ওইটা খারাপভাবে গেঁথে গিয়েছে। এমন পরিস্থিতিতে আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি এমন কিছু বলবেন না যেন সেটা খারাপভাবে উপস্থাপিত হয়। আমরা কখনো কখনো কোনো বিষয় ছাড়তে পারি না, কারণ ওইটা আমাদের সাথে লেগে থাকে। তাই আমাদের বিয়ের পর এমন হয় যে কিছু টক্সিক শাশুড়িকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। এক্ষেত্রে আপনাকে খুব বেশি ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে উনি একদিন মারা যাবে, আর আপনি যদি বেঁচে থাকেন তখন আপনার সংসারটাকে খুব সুন্দরভাবে আপনি গুছাতে পারবেন। সবসময় তার কল্যাণ কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিদায়াত প্রার্থনা করবেন যেন তিনি বুঝতে পারে। কিছু মানুষ তো নিজে ভুল করে, ভুলটা হচ্ছে অন্যের উপর চাপায়। এরকম নার্সিসিস্ট মানুষদের ক্ষেত্রে কীভাবে এড়িয়ে চলবেন এই বিষয়গুলো আপনি ভালো করে শিখুন। মনোবিজ্ঞানের কিছু বিষয়গুলো আপনি ভালোভাবে জানুন, যেন আপনার যে স্ট্রেসগুলো ম্যানেজ করার মতো আপনার সক্ষমতা অর্জন হয়। সর্বদা আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন। এছাড়াও যেটা বলবো যে নিজের সব কথা কখনোই আপনার পারিবারিকভাবে হোক বা অন্য কোনোভাবে সব কথায় অন্যের কাছে শেয়ার করবেন না। এটা আরও বেশি অশান্তি সৃষ্টি করে। মেয়েদের বিয়ের পর এমন হয় যারা ছাড়তেও পারে না, থাকতেও পারে না, একটা মধ্যম পন্থায় তাদেরকে চলতে হয়। এমন পরিস্থিতিতে আমি বলবো সবর করা, ধৈর্য ধারণ করা এবং চুপ করে থাকা ছাড়া কোনো ওয়ে থাকে না। এক্ষেত্রে চুপ করে থাকা মানে এই না যে আপনি আপনার যোগ্যতাকে প্রমাণ করবেন না, বরং নিজেকে স্ট্রং করে তুলুন, নিজের পার্সোনালিটিকে স্ট্রং করে তুলুন। যেসব স্ত্রীদের আর্থিকভাবে দুর্বলতা থাকে তাদের উপর আরও বেশি চড়াও হয় শ্বশুরবাড়ির লোকজন। এক্ষেত্রে খুব চেষ্টা করুন যেন আপনাকে অন্যের উপরে ডিপেন্ড করতে না হয়, আপনাকে সক্ষম করে তুলুন। আপনার জন্য সবসময় দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।